আজকে আমি তোমাদের ফিনল চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সারগুলো করিয়ে দেব। ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার্স। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 হচ্ছে, যখন ফিনল ব্রোমিনের সাথে রিয়াকশন করে ওয়াটার মিডিয়ামে, মানে ব্রোমিন ওয়াটারের সাথে রিয়াকশন করে, তখন কি তৈরি হয়? এটা হচ্ছে প্রশ্ন। তো বেসিক্যালি ব্রোমিন ওয়াটারের সাথে রিয়াকশন করে 1,3,5 ট্রাইব্রোমোফেনল তৈরি করে। এই কম্পাউন্ডটা, এটা একটা হোয়াইট প্রেসিপিটেট হয়। ঠিক আছে, তো এরকমটা কেন হচ্ছে? মানে আমরা তো জানি যে ব্রোমিন যদি CCl4 সলভেন্টের রিয়াকশনটা করা হয়, অথবা কার্বন টেট্রাক্লোরাইড সলভেন্টের রিয়াকশন করা হয় ব্রোমিনের সাথে ফিনলের, তাহলে একটা ইলেকট্রোফাইল ঢোকে, মানে একটা ব্রোমিন ঢোকে। সেই একটা ব্রোমিন আইদার অর্থ পজিশনে আসতে পারে অথবা প্যারা পজিশনে যেতে পারে। কেন? কারণ ফিনল গ্রুপটা অর্থ আর প্যারা ডাইরেক্টিং। একটা ব্রোমিন ঢোকার পরে এই বেঞ্জিন রিংয়ের নিউক্লিওফিলিসিটিটা অনেক কমে যায়। কারণ কি? এরা মাইনাস আই এফেক্ট থাকে ব্রোমিনগুলোর, তার জন্য ওরা ইলেকট্রন ডেন্সিটিটাকে টেনে নেয় নিজের দিকে। তো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের জন্য বেঞ্জিন রিংয়ের পাই ইলেকট্রন ক্লাউডের অ্যাভেলেবিলিটি দরকার হয়। যেহেতু এরা টেনে রেখে দিয়েছে ব্রোমিন পাই ইলেকট্রন ক্লাউডকে, তো তার জন্য ফার্দার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন পসিবল হয় না। সেই জন্য একটা ব্রোমিন ঢোকার পরে রিয়াকশানটা স্টপ হয়ে যায় কার্বন টেট্রাক্লোরাইড বা কার্বন ডাইসালফাইড মিডিয়ামে। কিন্তু যখন ওয়াটার মিডিয়াম রাখা হয়, তখন সারপ্রাইজিংলি 3টে ব্রোমিন একসাথে অ্যারোমেটিক রিংয়ে ঢুকে যায়। তার কারণটা কি হয়? তার কারণটা হচ্ছে যে ফিনলের OH গ্রুপটা আছে, OH গ্রুপটা ওয়াটারের সাথে ইন্টারঅ্যাক্ট করে, এই হাইড্রোজেন বন্ড তৈরি করে। এই হাইড্রোজেন বন্ড করার ফলে কি রেজাল্ট হয় দেখো। এইরকম হাইড্রোজেন বন্ড হলে এই OH এর বন্ড ডিস্টেন্সটা বেড়ে যায়, মানে এই হাইড্রোজেনটা ওয়াটারের দিকে কিছুটা পরিমাণে শিফট হয়ে যায়। তো তার জন্য এই OH এর বন্ডটা বেড়ে গেল, আর বাদ বাকিটা হাইড্রোজেন বন্ডিং রয়েছে। তো এই রকম যখনই বন্ড বেড়ে যাবে, তার মানে সেপারেশন হলে এই অক্সিজেনের ওপর একটা ডেল্টা মাইনাস ক্রিয়েট হবে, আর এই হাইড্রোজেনের ওপর একটা ডেল্টা প্লাস ক্রিয়েট হবে। যখনই এই ডেল্টা মাইনাসটা ক্রিয়েট হলো, তখনই এই ডেল্টা মাইনাসটা এই অ্যারোমেটিক রিংটাকে, বেঞ্জিন রিংটাকে ইলেকট্রন রিচ করে দেবে। The partial negative charge on phenolic oxygen makes the benzene ring, makes the phenyl ring electron rich. এখানে মোর শব্দটা ইউজ করা ভালো, মোর ইলেকট্রন রিচ। তাই 3 times bromination will occur.
কোয়েশ্চেন নাম্বার 2, এটা পরিষ্কার বোঝা গেল তাহলে প্রশ্নটা, যে ব্রোমিন ওয়াটার অ্যাড করলে ফিনলে 3টে ব্রোমিন ঢুকবে, আর যদি ব্রোমিন ইন কার্বন টেট্রাক্লোরাইড অথবা কার্বন ডাই সালফাইডে ইউজ করা হয় তাহলে একটা ব্রোমিন ঢুকবে। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে পিক্রিক অ্যাসিড আর ফিনলের অ্যাসিডিটির কম্প্যারিজন। বলা হচ্ছে যে পিক্রিক অ্যাসিড is more acidic than phenol. কোয়েশ্চেনটা হচ্ছে why। দেখো অ্যাসিডিটি কিভাবে দেখায় একটা কম্পাউন্ড, যে কম্পাউন্ড অ্যাসিডিটি দেখাবে তার একটা অ্যাসিডিক প্রোটন থাকবে। ফেনলের ক্ষেত্রে সেই অ্যাসিডিক প্রোটনটা হচ্ছে এইটা। এই অ্যাসিডিক প্রোটনটা এই কম্পাউন্ড ওয়াটারকে যত সহজে দান করতে পারবে সে তত বেশি অ্যাসিড, প্লাস একটা কনজুগেট বেস তৈরি হবে, সেটা হচ্ছে ফিনোলেট। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট Ka। এবারে তাহলে পিক্রিক অ্যাসিডের ক্ষেত্রেও এরকমটা দেখে নেওয়া যাক। পিক্রিক অ্যাসিড কি? পিক্রিক অ্যাসিড হচ্ছে ফেনোলিক ডেরিভেটিভ যার কিনা 3টে নাইট্রো গ্রুপ থাকবে। এইটি হচ্ছে পিক্রিক অ্যাসিড। লিখে দিই, না হলে ভুলে যাবে আবার। পিক্রিক অ্যাসিড তো এই ওয়াটারের সাথে সিমিলারলি রিয়াকশন করবে। অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট H3O প্লাস হাইড্রোনিয়াম আয়ন এটার নাম, প্লাস ফেনোলেট তৈরি হবে পিক্রিক অ্যাসিডের NO2 NO2 NO2। হ্যাঁ, এবারে একটা পয়েন্ট বলি, এই যে কনজুগেট বেস মানে এখানে ফেনোলেট বা এখানে পিক্রিক অ্যাসিডের ফেনোলেট, এরা যত স্টেবল হবে, যত সুস্থির হবে, ইকুইলিব্রিয়ামটা তত ডান দিকে শিফটেড থাকবে। তার মানে যত ইকুইলিব্রিয়ামটা ডান দিকে শিফটেড থাকবে তত H3O প্লাসের পরিমাণ বাড়বে, মানে তত বেশি অ্যাসিডিটি হবে এই কম্পাউন্ডের। মানে ফেনল বা পিক্রিক অ্যাসিডের এদের ইকুইলিব্রিয়ামটা যার বেশি ডান দিকে থাকবে সে তত বেশি অ্যাসিডিক, এবং সেই ডান দিকে থাকবে ইকুইলিব্রিয়ামটা কার উপর নির্ভর করবে? স্টেবিলিটি অফ দ্য কনজুগেট বেস। ফেনলের কনজুগেট বেস হচ্ছে ফেনোলেট O মাইনাস ফেনোলেট। এ দেখো স্টেবল হচ্ছে বাই রেজোনেন্স। ঠিক আছে, এইভাবে স্টেবিলিটি গেইন করে, রেজোনেন্স স্টেবিলিটি। ওকে, কিন্তু পিক্রিক অ্যাসিডের ক্ষেত্রেও এইটা হবে, প্লাস অ্যাডিশনালি নাইট্রো গ্রুপগুলোর জন্য অনেকগুলো রেজোনেন্স স্ট্রাকচার বেড়ে যাবে। যার যত রেজোনেন্স স্ট্রাকচার বেশি তার স্টেবিলিটি তত বেশি। ঠিক আছে, তো ফেনোলেট পিক্রিক অ্যাসিডের ফেনোলেটটা এটা NO2 NO2 O2N। ওকে, তো এর ক্ষেত্রেও প্রথম রেজোনেন্সটা হবে এইরকম, প্লাস এই নাইট্রো গ্রুপেও ওই নেগেটিভ চার্জটা কিন্তু ডিলোকেলাইজ হতে পারে, মানে রেজোনেন্স স্ট্রাকচারটা ওখানেও এক্সটেন্ড করতে পারে এইভাবে। তো অ্যাডিশনাল অনেকগুলো রেজোনেন্স স্ট্রাকচার কিন্তু পিক্রিক অ্যাসিডের ফেনোলেটের বেরিয়ে যাচ্ছে। O মাইনাস O মাইনাস। ঠিক আছে, তো এইভাবে তোমরা দেখিয়ে দেবে যে
তাহলে ব্যাপারটা বুঝতে পারলে কেন পিক্রিক অ্যাসিড বেশি অ্যাসিডিক দেন ফেনল। কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3টা হচ্ছে কিভাবে ফেনলকে প্যারাসিটামলে কনভার্ট করব। প্যারাসিটামল তো জ্বরের ওষুধ, তো এটাও ল্যাবরেটরিতে বানানো হয়। এটা হচ্ছে ফেনল। কোয়েশ্চেনটা হচ্ছে ফেনল, কোয়েশ্চেনটা আগে লিখে দিই। ফেনল থেকে তুমি কিভাবে কনভার্ট করবে প্যারাসিটামলে। তো এটাকে প্রথমে নাইট্রিক অ্যাসিডের সাথে রিয়াকশন করতে হবে। নাইট্রিক অ্যাসিডের সাথে রিয়াকশন করলে কি দাঁড়াবে, একটা করে নাইট্রিক অ্যাসিড ঢুকবে অর্থ বা প্যারা পজিশনে। যেহেতু আমাদের কি বলে ফেনোলিক ওইচটা অর্থ আর প্যারা ডাইরেক্টিং, তার জন্য একবার অর্থতে হবে আর একবার প্যারাতে হবে। যদিও অর্থটা বেশি স্টেবল, মানে বেশি পরিমাণে তৈরি হবে, কিন্তু মানে প্যারাটাও তৈরি হবে এক্ষেত্রে। এই কম্পাউন্ডটা প্যারানাইট্রোফেনল, এটাও তৈরি হবে। সেপারেট করে প্যারানাইট্রোফেনলকে আলাদা করতে হবে। এই প্যারানাইট্রোফেনল, এতে সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে রিডাকশন করতে হবে। সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে রিডাকশন মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে হাইড্রোজেন দিলে রিডাকশন সিম্বল, রিডাকশন ইন্ডিকেট করবে। এই যে OH আর NH2, প্যারা অ্যামিনোফেনল। প্যারা অ্যামিনোফেনলে যখন অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে রিয়াকশন করা হবে, CH3CO হোল্ড ওয়াইজ অক্সিজেন। অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে রিয়াকশন করলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে প্যারাসিটামল। NH2COCH3। ভালো করে না দেখা গেলে আমি মুখে বলে দিলাম, কপি করে নেবে। এই হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামল পেট নেম। তো এ হচ্ছে এই কম্পাউন্ডটা, একদিকে ফেনোলিক OH থাকবে আর একদিকে NH2COCH3 থাকবে। আচ্ছা, তো এই ফেনল কম্পাউন্ডের মধ্যে প্যারাসিটামল যেমন একটা মেডিসিনাল কম্পাউন্ড হলো, সেরকম আরেকটা কম্পাউন্ড হচ্ছে অ্যাসপিরিন। অ্যাসপিরিন সিনথেসিসটাও তোমাদের পরীক্ষায় আসে। কোশ্চেনটা হচ্ছে ফেনল থেকে কিভাবে অ্যাসপিরিন তৈরি করবে। এইটা হচ্ছে ফেনল, কিভাবে বানাবে অ্যাসপিরিন। অ্যাসপিরিনের স্ট্রাকচারটা কি, এখানে একটা কার্বক্সিলেট গ্রুপ থাকবে, এক্ষেত্রে একটা OCOCH3 গ্রুপ থাকবে। তো তোমাদের যে বইটা আমরা রেকমেন্ড করেছি, স্নাতক রসায়ন সাতরা পাবলিকেশনের, তো সেখানে তোমরা এটা পাবে আর কি। এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে প্রথমে রিয়াকশন করাতে হয়, দিয়ে সোডিয়াম ফেনোলেট তৈরি হয়, O- Na+, সোডিয়াম ফেনোলেট। তাতে কোলবে স্মিথ রিয়াকশন করাতে হবে। কোলবে স্মিথ রিয়াকশনটা তোমার হচ্ছে এই ফেনোলেটের সাথে কার্বন ডাইঅক্সাইডের রিয়াকশন অ্যাট হাই প্রেশার। কার্বন ডাইঅক্সাইডের হাই প্রেশারে থাকবে, রিয়াকশনটা হবে। রিয়াকশনটা হলে
স্যালিসাইলিক অ্যাসিড, না এটা স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হবে। ও এটা সোডিয়াম সল্ট থাকবে, সরি, যেহেতু বেসিক মিডিয়ামে আছে সল্ট হিসেবেই ছিল প্রথমে, তো সেই সোডিয়ামটা এখানে আসবে। এটাকে তারপরে ওয়াটারের সাথে রিয়াকশন করালে, মানে ওয়াটার দিলে COOH, ঠিক আছে। তারপরে এটাকে H2SO4 এর প্রেজেন্সে H2SO4 H2SO4 আর অ্যাসিটিক অ্যানহাইড্রাইডকে AC2O লেখে। AC2O মানে হচ্ছে CH3, এইটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। ও এখানটায় আবার দেখা যায় না, এখানে লিখে দিই। AC2O হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, সেটা হচ্ছে CH3C অ্যাসিটিক, যাক। তো যখন এই স্যালিসাইলিক অ্যাসিডকে H2SO4 এর প্রেজেন্সে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে রিয়াকশন করা হবে, তখন এটা অ্যাসপিরিন তৈরি হয়ে যাবে। পরীক্ষায় আসে, অতএব ভালো করে পড়ে রাখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 4 কি, এটা আমি তোমাদের পড়ানোর সময় করিয়ে গেছিলাম। ফিনল প্লাস PCl5, নো রিয়াকশন। অ্যালকিল মানে অ্যালকোহল, অ্যালিফেটিক অ্যালকোহল এটা, আর অ্যালিফেটিক PCl5 দিলে অ্যালিফেটিক ক্লোরাইড তৈরি হয়। ওয়াই? একটাতে রিয়াকশন হয় আর একটাতে রিয়াকশন হয় না কেন? প্রশ্নটা এটা, উত্তরটা হচ্ছে এটা। ফেনল, এই অক্সিজেনের উপর দুটো লোন পেয়ার আছে, তার মধ্যে একটা লোন পেয়ার এতে কনজুগেশনে আসবে, রেজোনেন্সে আসবে, কনজুগেশন না, রেজোনেন্সে এলে অনেক রেজোনেটিং স্ট্রাকচার তৈরি হবে, ও H প্লাস, অনেক রেজোনেটিং স্ট্রাকচার তৈরি হবে। অনেক রেজোনেটিং স্ট্রাকচার তৈরি হওয়ার পরে কি দেখলে, যে ফিনলের এই যে OH-টা আছে, এটার মধ্যে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার তৈরি হবে, ঠিক আছে। কি ক্যারেক্টার? এই O আর কার্বন আর অক্সিজেনের মধ্যে কি ক্যারেক্টার? পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার। পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার হলে ওটা কি সহজে ভাঙা যাবে? না, সহজে ভাঙা যাবে না। ডিফিকাল্ট টু ক্লিভ, ডিফিকাল্ট টু সাবস্টিটিউট, ডিফিকাল্ট টু ব্রেক, হোয়াট এভার, যা ইংলিশ আসে মাথায় সেটাই ব্যবহার করবে, সবার মানে একই, ঠিক আছে। তাই PCl5 এর রিয়াকশান হবে না, PCl5 এর রিয়াকশান হবে না। ROH, অ্যালকিল মানে অ্যালিফেটিক অ্যালকোহল, অ্যালিফেটিক অ্যালকোহলের নো সাচ রেজোনেন্স, সিঙ্গেল বন্ড ক্যারেক্টার, সিঙ্গেল বন্ড ক্যারেক্টারের জন্য ইজি মানে কম এনার্জি, তাই ইজি টু ব্রেক অর ক্লিভ অর সাবস্টিটিউট। কেমিস্ট্রি হলে সাবস্টিটিউট রাখাটা বেশি লজিক্যাল, মানে টেকনিক্যাল টার্ম আর কি এখানে। তো তাই
PCl5 দিলে সহজেই রিয়াকশন হয়ে আর Cl তৈরি হবে, OH-টা রিমুভ হয়ে যাবে, Cl তৈরি হবে। তো এটাই হচ্ছে কারণ। PCl5 ফেনলের সাথে রিয়াকশন করে ক্লোরোবেনজিন বানায় না, কিন্তু অ্যালিফেটিক অ্যালকোহলের সাথে রিয়াকশন করে অ্যালিফেটিক ক্লোরাইড বানায়। কেন? উত্তর পেয়ে গেছো। কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5, আমার হাত যাচ্ছে না ওখানে। কোয়েশ্চেন নাম্বার 5, ফেনলকে কিভাবে বেনজিনে রূপান্তরিত করবে? ফেনল থেকে কিভাবে কি বানাবে? বেনজিন। কিভাবে? এটা জাস্ট একটা রিয়েজেন্ট, জিঙ্ক আর হিট দিলে এটা তৈরি হয়ে যায়। ওকে, পরেরটা, কিভাবে ফেনল থেকে পিক্রিক অ্যাসিড বানাবে? পিক্রিক অ্যাসিডের সংকেতটা স্ট্রাকচারটা এতক্ষণে তোমাদের মানে রিভাইজ হয়ে যাওয়া উচিত, মনের মধ্যে থেকে যাওয়া উচিত। ঠিক আছে, কিভাবে করবে ফেনল থেকে পিক্রিক অ্যাসিড? ওকে, তো প্রথমে এটাকে সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করাতে হবে। দেখো, তোমাদের কারো মাথায় এটা আসতে পারে যে স্যার আমি ডাইরেক্টলি নাইট্রিক অ্যাসিড দিয়ে দেব। হবে না, ভুল। সালফিউরিক অ্যাসিড দিতে হবে প্রথমে, গাঢ় সালফিউরিক অ্যাসিড দিতে হবে। গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে কি তৈরি হয়? গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে এক্ষেত্রে OH আর SO3H মেজর প্লাস, সরি এটা কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, সরি এটা TCP, থার্মোডাইনামিক্যালি কন্ট্রোলড প্রোডাক্ট। OH SO3H। দেখো, ফেনোলিক OH কিন্তু অর্থো আর প্যারাডাইরেক্টিং, তাই দুটো প্রোডাক্ট তৈরি হবে, কাইনেটিক্যালি কন্ট্রোলড প্রোডাক্ট KCP আর একটা থার্মোডাইনামিক্যালি কন্ট্রোলড প্রোডাক্ট TCP। এইটা খুব স্টেবল বিকজ অফ দিস হাইড্রোজেন বন্ডিং, তাই থার্মোডাইনামিক্যালি স্টেবল প্রোডাক্ট। ওকে, এনিওয়ে, তো এইটাকে এই দুটোর মিক্সচারই নিয়ে নাও, এই দুটোর মিক্সচারে সেপারেশন করার কোনো প্রয়োজন নেই। এখন এতে নাইট্রিক অ্যাসিড দিলে নাইট্রো গ্রুপগুলো ঢুকে যাবে এতে, OH SO3H। এখানেও কিন্তু দেখো স্ট্রং গ্রুপ হচ্ছে ফেনোলিক OH, তাই ওর রেসপেক্টে অর্থো আর প্যারা এই দুটো ব্লক হবে, প্লাস এখান থেকে প্যারা থেকেও তৈরি হবে নাইট্রো সাবস্টিটিউশন হবে। এটা ছিল প্যারা, এতে দুটো অর্থো পজিশনে দুটো নাইট্রো গ্রুপ এসে ঢুকে যাবে। ঠিক আছে, তারপরে একে আরেকবার নাইট্রিক অ্যাসিডের সাথে রিয়াকশন করাতে হবে, HNO3। আরেকবার নাইট্রিক অ্যাসিডের সাথে রিয়াকশন করালে পিক্রিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। তো তোমাদের মাথায় আসবে যে স্যার আমরা কেন প্রথমেই নাইট্রিক অ্যাসিডটা ইউজ করলাম না, হঠাৎ করে সালফিউরিক অ্যাসিডের গল্প নিয়ে এলাম, শুধু একটা দুটো রিয়াকশন স্টেপ এক্সট্রা চলে গেলাম কেন? তার কারণটা হচ্ছে, দেখো নাইট্রিক অ্যাসিডের অক্সিডাইজিং পাওয়ারটা অনেকটা বেশি, সে কিনা ফেনলকে অক্সিডাইজ করে দেবে। ডাইরেক্টলি যদি তুমি ফেনলের সাথে নাইট্রিক অ্যাসিড ইউজ করে নাও, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার ফেনলটা অক্সিডাইজ হয়ে যাবে, গাঢ় নাইট্রিক অ্যাসিড। তো তার কারণটা কি লিখে দিই,
যে ডিউ টু স্ট্রং অক্সিডাইজিং ক্যাপাবিলিটি অফ নাইট্রিক অ্যাসিড, ডিউ টু স্ট্রং oxidizing nature of HNO3, যখন গাঢ় থাকবে তার আরো বেশি অক্সিডাইজিং নেচার থাকবে, ডাইরেক্টলি ফেনল মানে PHOH do not produce picric acid. Okay. Question number 6. কি? অ্যাসিডিটি কম্পারিজন ফেনল আর অ্যাসিটিক অ্যাসিড। ফেনল আর অ্যাসিটিক অ্যাসিড CH3COOH প্লাস না, এটা ভার্সাস অ্যাসিডিটি কার বেশি কার কম, এই হচ্ছে প্রশ্ন। ওকে, তো অ্যাসিডিটি আমি আগেও বলেছি যে কনজুগেট বেসের স্টেবিলিটি যার যত বেশি হবে তার তত বেশি অ্যাসিডিটি, H2O। অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট KaH3O প্লাস, এটাই হচ্ছে অ্যাসিড প্লাস আদার কনজুগেট বেস। এইটা ফেনলের ক্ষেত্রে অনেক রেজোনেটিং স্ট্রাকচার হবে, তোমরা জানো। কতগুলো রেজোনেটিং স্ট্রাকচার হবে ফেনলের? 4 রেজোনেটিং স্ট্রাকচার। হ্যাঁ, ফোর রেজোনেটিং স্ট্রাকচারস। ঠিক আছে, এবারে অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে দেখা যাক, যার যত বেশি রেজোনেটিং স্ট্রাকচার হবে কনজুগেট বেসের, সে তত বেশি অ্যাসিড। এটা হচ্ছে এর কনজুগেট বেস, প্লাস H3O প্লাস তৈরি হচ্ছে, তো সেটা জানোই, হাইড্রোনিয়াম আয়ন। এর স্টেবিলিটি আমরা চেক করব। এইটা হচ্ছে O মাইনাস ডাবল বন্ড O। দেখো, অনলি 2 resonating structures। ওকে, তাহলে অ্যাসিডিটি phenol is more acidic than acetic acid। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন। পরের প্রশ্ন নাম্বারটা কত? এটা 6 নম্বর হলো, পরেরটা 7, Q7। ওকে, তো পরের প্রশ্নটা হচ্ছে, যদি তোমরা অ্যানিলিন নাও, এমনিতে কালারলেস সলিডের ক্ষেত্রে কালারলেস মানে হচ্ছে হোয়াইট সলিড। ঠিক আছে, হোয়াইট সলিড যখন এয়ারের প্রেজেন্সে, এয়ারের প্রেজেন্সে যখন রেখে দেওয়া হবে তখন এটা ব্রাউন কালার তৈরি হয়,
ব্রাউন কালার। সাথে সাথেই হয় না, বেশ কয়েকদিন রাখলে এই ব্রাউন কালারটা অ্যারাইজ করে। কেন হয়? ওয়াই? বলছে যখন অ্যানিলিনকে অনেক দিন ধরে এয়ারের সংস্পর্শে রেখে দেওয়া হবে, এয়ার তো অক্সিডাইজিং, তো অক্সিডেশন করে দেবে। অক্সিডেশন করে এইটা তৈরি হবে, প্যারাবেঞ্জোকুইনোন। প্যারাবেঞ্জোকুইনোন ইটসেলফ একটা ব্রাউন কালারের কম্পাউন্ড। এই কারণে কিছুটা পরিমাণ অ্যানিলিন প্যারাবেঞ্জোকুইনোনে কনভার্ট হয়ে ইম্পিউরিটি হিসেবে থেকে যাচ্ছে। সাদা রঙের উপর যখনই ব্রাউন কালার আসবে, লাইট ব্রাউন কালার সলিড মানে কনভার্ট হয়ে যাবে, সাদা মানে হোয়াইট সলিডটা ব্রাউন সলিডে পরিণত হবে। যত বেশি বেশি পরিমাণ বেঞ্জোকুইনোন থাকবে তত বেশি বেশি ব্রাউন কালার আরো অ্যাপিয়ারেন্স হবে। তাহলে যদি অ্যানিলিনের ডিব্বা খোলো কোনোদিন, অ্যালিনিন যদি সেটা ব্রাউন কালারে দেখো, তার মানে বুঝবে তার মধ্যে প্যারাবেঞ্জোকুইনোনের ইম্পিউরিটি অলরেডি জেনারেট হয়ে গেছে অনেকদিন পড়ে থেকে। কোয়েশ্চেন নাম্বার 8 বলছে নাইট্রেশনের যে স্পিড সেটা ফেনলের সাথে অনেক বেশি দেন বেঞ্জিন। নাইট্রেশন is easier with phenol than benzene. Why? এই প্রশ্নটা তোমাদের সবারই করতে পারা উচিত, তবু আমি বলে দিই। দেখো, নাইট্রেশন যখন হবে তখন একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে। সেই ইলেকট্রোফাইলটা হচ্ছে NO2+। ইলেকট্রোফাইল, ঠিক আছে? এই ইলেকট্রোফাইল কোনো একটা কিছুর সাথে রিয়াকশন করবে, তার মানে প্লাস চার্জ যেহেতু, ও ওখান থেকে ইলেকট্রন নেবে, ঠিক আছে? দিয়ে কি তৈরি হবে? একটা ইন্টারমিডিয়েট তৈরি হবে। সেই ইন্টারমিডিয়েট HNO2, আর এই বেঞ্জিন রিং এর ওপর প্লাস চার্জ চলে এলো। তারপরে প্রোটন রিলিজ করে যাবে, NO2, নাইট্রেশন। ওকে, এই যে ইলেকট্রন দিচ্ছে এখানে, এই ইলেকট্রন দেওয়া যদি কম্প্যারিজন করো এই দুটো কম্পাউন্ডের মধ্যে, একটা হচ্ছে বেঞ্জিন আর একটা হচ্ছে ফেনল, কে বেশি ইলেকট্রন সহজে দিতে পারবে ইলেকট্রোফাইলকে? অবভিয়াসলি ফেনল। তার কারণ ফেনলের মধ্যে এই যে দুটো ইলেকট্রন পেয়ার আছে, লোন পেয়ার অফ ইলেকট্রন, সেই ইলেকট্রনটা এই অ্যারোমেটিক রিংয়ের মধ্যে চলে আসে, ঠিক আছে? তার জন্য এই ফিনাইল রিং ইজ মোর ইলেকট্রন রিচ। যত বেশি ইলেকট্রন রিচ হবে তত বেশি ও ইলেকট্রোফাইলকে ডোনেট করতে পারবে সহজে, ঠিক আছে? সহজে ডোনেট করতে পারলে এই নাইট্রো গ্রুপটা সহজেই অ্যারোমেটিক রিং এর মধ্যে ঢুকে যাবে। ওকে, এবং তারপরে ডিপ্রোটনেশন হবে। ডিপ্রোটনেশন হবে যেটা কিনা অ্যারোমেটাইজেশন বলতে পারে, অ্যারোমেটাইজেশন। মানে এই রিয়াকশনটাতে, আগে এটা লিখে দিই তারপরে বলছি। OH
ঠিক আছে, এবারে ঘটনাটা ঘটছে কি, এই যে নাইট্রো গ্রুপটার সাথে রিয়াকশন হচ্ছে এই ইলেকট্রনের, এই ফিনাইল রিংয়ের বেঞ্জিন রিংয়ের ইলেকট্রন ক্লাউডটা যাচ্ছে, তাতে করে কি হচ্ছে, অ্যারোমেটিসিটিটা ব্রেক করছে। এটা তো একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, এইটাও একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যারোমেটিসিটি ব্রেক হচ্ছে, তার মানে সেটা একটা ডিফিকাল্ট প্রসেস হবে, তার কারণ অ্যারোমেটিসিটিটা একটা স্টেবিলাইজিং ফেনোমেনা একটা কম্পাউন্ডের মধ্যে। যে কম্পাউন্ডের অ্যারোমেটিসিটি থাকবে সেই কম্পাউন্ড বেশি স্টেবল হবে। যেহেতু অ্যারোমেটিসিটিটা ব্রেক করতে হচ্ছে, তার মানে ওটাকে ওর স্টেবিলিটিটাও ব্রেক করতে হচ্ছে, তার মানে এইটা একটা, এই যে ইলেকট্রন দেওয়ার প্রসেসটা, মানে নাইট্রো গ্রুপ প্রথমে যে অ্যাড হচ্ছে, এই প্রসেসটা খুবই স্লো হবে। আর এই যে দেখো প্রোটন বেরোচ্ছে, এই প্রোটনটা বেরোলে এই অ্যারোমেটিক রিংটা কিন্তু আবার এই রিংটা কিন্তু আবার অ্যারোমেটিক হচ্ছে, ঘুরে আবার নতুন করে অ্যারোমেটিসিটি জেনারেট করছে, তার জন্য এটা খুব ফাস্ট প্রসেস হবে। তাহলে এটাও ফাস্ট প্রসেস আর এটা স্লো প্রসেস, ঠিক আছে। তো স্লো প্রসেস রিয়াকশনের স্পিড স্লো প্রসেসের উপর, মানে রেট ডিটারমাইনিং স্টেপ, এটা RDS, রেট ডিটারমাইনিং স্টেপের উপর নির্ভর করে। যেটা রেট ডিটারমাইনিং স্টেপটা সহজে হবে সেইটা খুব সহজে রিয়াকশান করবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু OH গ্রুপটা প্রেজেন্ট আছে, এই ইলেকট্রন দেওয়ার প্রসেসটা মাচ ইজিয়ার দেন অনলি বেঞ্জিন, তার জন্য এই ফেনলের নাইট্রেশনটা খুব সহজে হবে, বেঞ্জিনের ক্ষেত্রে অতটাও সহজে হবে না।